বছরের পর বছর দিনের পর দিন এই ছেলে খেলা চলছে মানুষের জীবন নিয়ে, ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। মানে দায় কার? সাধারণ মানুষেরই বা দায় কতটা? যে প্রথম কথা, ভারতবর্ষে ওষুধের জাল ব্যবসা নতুন নয় ঠিকই। আমরা ফেলুদার গল্পে গ্যাংটকে গন্ডগোলে দেখেছি মগনলাল বেগরাজ নেপালে গিয়ে ওষুধ নকল করছে। কিন্তু আমাদের এখানে ওষুধ নকলের এই বারবারন্ত, এটা কিন্তু গত এক দশকের গল্প, এক দেড় দশকের গল্প। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে যে মেডিসিন প্রাইসিং সিস্টেম যেটা আগে ছিল, যেটা হাতি কমিটি থেকে 1975-1979-তে ফার্স্ট ডিপিসিও হলো, ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডার যেটা হলো। তারপরে টাইম টু টাইম সেগুলো রিভাইজ হতে শুরু করলো 87 সালে, তারপর 95 সালে, এরকম করে 2004। কিন্তু যেটা দেখা গেল যে আগে যেগুলো 2014 সালে 2013 সাল অব্দি যেটা ছিল যে এই দাম, ওষুধের দাম নিয়ন্ত্রণ হতো, প্রোডাকশন কস্ট, তার উপরে কিছুটা মার্কআপ দেওয়া হতো কোন ক্যাটাগরির ওষুধ, 3টে শিডিউলে, তার সাথে কিছুটা ওই যা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ইত্যাদি, এবং রিটেলার্স প্রাইস 16% এই দিয়ে। এখন এটা করে 2017 সালে যে হেলথ পলিসি, থার্ড হেলথ পলিসি যেটা সরকার দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার, এবং তারা যে পলিসি দিয়েছে ড্রাগ প্রাইসিং এ, সেটা হচ্ছে মার্কেট বেসড। অর্থাৎ তারা বলে দিয়েছে যে হচ্ছে ফরচুন 500 কোম্পানিতে লিস্টেড একটা কোম্পানি আইএমএস হেলথ, তাদের রিপোর্ট অনুযায়ী ধরুন প্যারাসিটামল, যে ব্র্যান্ডের হচ্ছে, যেসব ব্র্যান্ডের মোর দ্যান 1% টার্নওভার হচ্ছে, যে টোটাল যেটা মার্কেট টার্নওভার তার মধ্যে মোর দ্যান 1% শেয়ার আছে যাদের, তাদের যে এমআরপি সেগুলোকে হচ্ছে যে তারা অ্যাভারেজ করবে, করে তার সাথে হচ্ছে যে 16% অ্যাড করবে রিটেলার্স মার্জিন, এবং তারপরে জিএসটি অ্যাড করবে কিছু ওষুধের ক্ষেত্রে, যেগুলো জীবনদায়ী ওষুধ, অতি মাত্র 74টা ওষুধে 5%, আর বাকিগুলো 12%, 18% হচ্ছে জিএসটি অ্যাড করবে। ফলে ওষুধ ব্যবসাতে বিরাট অঙ্কের একটা লাভ, যারা ভালো মানে সঠিক পথে ব্যবসা করছে, জাল ওষুধ করছে না, তাদের জন্যই একটা বিরাট লাভের একটা ব্যাপার করে দিয়েছে। এই যে লাগাম ছাড়া দাম, মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, আপনারা দেখছেন। এখন ছোটখাটো কে একটা বেলেঘাটার খাল পারে বা কেষ্টপুরের খাল পারে একটা এক্সপায়ারি ডেট উঠিয়ে দিয়ে নতুন লেভেল লাগিয়ে দিল, সে আর কতটুকু প্রোডাকশন করে, কজনে ক্ষতি করতে পারে। কিন্তু বড় বড় কোম্পানি যারা এই যে দেখছেন যে তাদের কোয়ালিটি কন্ট্রোলে ফেল করেছে, সিডিএসইউ আমাদের যারা কোয়ালিটি কন্ট্রোল করে সারা দেশে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন, তারা যে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধের প্রতি মাসে লিস্ট দেয়, সেই নন স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যারা ফেল করে, তারা এতদিন কি হচ্ছিল না, ইলেকটোরাল বন্ডের নামে কেন্দ্রের যে শাসক দল তাদের থলিতে গিয়ে শত শত কোটি টাকা দান করে আসছিল, আর সেখানে গিয়ে ওই দান উপঢৌকন দিয়ে এলেই তাদের যে এনএসকিউ গুলো হচ্ছে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ নিম্নমানের ওষুধগুলো বাজারে আবার বাজারজাত করবার ছাড়পত্র পেয়ে যাচ্ছিল। এইটি এতদিন হয়ে যাচ্ছিল, এবং সুপ্রিম কোর্টে কয়েকটা রাজনৈতিক দল এবং কয়েকটা এনজিও তারা হচ্ছে যে মামলা করলো বলে ইলেকট্রাল বন্ডটা জানা গেল, আমরা জানতে পারলাম কোন কোন কোম্পানি কত টাকা দিয়েছে, তখনই এটা বেরিয়ে এলো। তা না হলে কিন্তু বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে এক নম্বর, যে হচ্ছে যারা করবে, যারা রক্ষক, যারা সরকার চালাচ্ছে, যারা এগুলো করবে, তারা হচ্ছে ইলেকট্রাল বন্ডের নামে তারা শত শত কোটি টাকা এই ওষুধের কোম্পানি থেকে খেয়ে নিচ্ছে, ঘুষ খেয়ে নিচ্ছে। সেই দিয়ে আমার হচ্ছে যে আমার আপনার ভোট কিনছে, তারা মেইন স্ট্রিম মিডিয়াকে কিনে নিচ্ছে, সেখানে বাইনারি করছে, ভাগ করে নিচ্ছে, বড় বড় ফ্লেক্স লাগাচ্ছে, দিয়ে তারা ভোটে আসছে, করে আমাদেরই তারা জীবনহানি করাচ্ছে। কারণ হচ্ছে যে ভেজাল ওষুধকে তারা বাজারজাত করবার ছাড়পত্র দিয়ে দিচ্ছে, ঘুরপত্র। এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত, আমাদের রাজ্যে যদি বলেন, আমাদের রাজ্যে কি ছিল, পূর্বতন সরকারের সময় নিয়ম ছিল যে ধরুন সরকার যখন ওষুধ কেনে, সরকার তো একটা বাল্ক ওষুধ কেনে যত সরকারি হাসপাতাল আছে সেইগুলোর জন্য, ধরুন প্যারাসিটামল, তার প্রোডাকশন কস্ট ইত্যাদি নিয়ে সরকার দেখলো 33 পয়সার নিচে কেউ যদি দেয়, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করা যাবে না। সরকার একটা বেস্ট প্রাইস ডাকতো, যখন টেন্ডার ডাকতো, যে ভাই 33 পয়সার হচ্ছে মিনিমাম, এর নিচে বিড করলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। বর্তমান সরকার এই এটা তুলে দিয়েছেন, স্যার জানেন, ডক্টর ব্যানার্জি স্যার বলতে পারবেন, স্যার ডিএমই ছিলেন, এই বেস্ট প্রাইস সিস্টেমটা তুলে দিয়েছে। এখন যদি কেউ বলে যে আমি ভাই 3 পয়সা প্যারাসিটামল দেবো, মানে সর্বনিম্ন দাম দেয়, তো সরকার সেটাকেই L1 বলে সিলেক্ট করবে এবং সেটা তার থেকেই ওষুধ কিনবে। তাতে চকের গুঁড়ো থাকবে না তো কি প্যারাসিটামল থাকবে, তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে, সেটা বায়োঅ্যাভেলেবিলিটি থাকবে, স্বাভাবিকভাবেই সম্ভব নয়।
দ্বিতীয়ত যেটা করলো, এই যে বলছেন যে অরিন্দমদা সঠিকভাবেই বলছিলেন যে আমাদের রাজ্যে একটাই মাত্র ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, সেখানে 45 জন স্টাফ থাকার কথা, আছেন মাত্র 6 জন, আর 4 জন হচ্ছে ক্যাজুয়াল কর্মী। এখন ক্যাজুয়াল কর্মী 6,000 টাকা না 8,000 টাকা বেতন, বড় জোর 15,000 টাকা বেতন পান। তাকে কিনে ফেলাটা খুব সহজ। আজকে যখন হচ্ছে নেতা মন্ত্রীদের কিনতে পয়সা লাগে না, মানে হচ্ছে যে কিনে ফেলা যাচ্ছে, তখন হচ্ছে কয়েকজন লো পেড কর্মচারীকে কিনে ফেলাটা খুব সহজ। দ্বিতীয়ত, সরকার এই সিস্টেমটাই এমন করেছে, আগে 1 বছরের টাকা একটা হাসপাতালকে দিয়ে দেওয়া হতো। ধরুন হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ, তাকে 1 বছরের টাকা দিয়ে দেওয়া হতো, সে হিসেব করতো আমার কোন মাসে কি ওষুধ লাগতে পারে, গত 3 বছরে 5 বছরে কত লেগেছিল, সেই হিসেবে ওষুধ কিনতো। স্যার ছিলেন আগে আরজি করের প্রিন্সিপাল, স্যারও সেইভাবে হচ্ছে যে স্যার বলতে পারবেন। কিন্তু এখন যেটা করে দিয়েছে ইদানিং, যে প্রতি মাসে মাসে অ্যালটমেন্ট দেয়, শ্যাডো অ্যালটমেন্ট, 1 মাসের ওষুধ কেনবার টাকা। ফলে একজন মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল বা একটা হাসপাতালের সুপার, তিনি যখন বালকে ওষুধ কেনেন 1 মাসের, তখন হচ্ছে যে তার হাহাকার পড়ে গেছে ওয়ার্ডে, ওটিতে, আউটডোরে, যে স্যার ওষুধ শেষ হয়ে গেছে। কারণ আগে 1 মাস কিনেছিল, সেটা শেষ হয়ে গেছে। এবার যখন স্টোরে যেদিন ওষুধ ঢুকলো, সেই দিনই কয়েকটা স্যাম্পেল না হলো, দিয়ে ওষুধ ল্যাবরেটরিতে পাঠানো হলো, আর তার পাশাপাশি বাকি ওষুধগুলোকে আউটডোরে, ওটিতে, ওয়ার্ডে বিলি করে দিতে হলো, কারণ সেখানে ওষুধের ক্রাইসিস রয়েছে। এই যে আর্টিফিশিয়াল ক্রাইসিস কেন করে দিচ্ছে, তার কারণ এই হচ্ছে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, যার 14 দিনের রিপোর্ট পাঠানোর কথা, সে যেহেতু আন্ডারস্টাফড, সে রিপোর্ট পাঠাচ্ছে 3 মাস বা 4 মাস পরে। তখন হাসপাতালের সুপার বা প্রিন্সিপাল যদি দেখে ওই যে হচ্ছে রিপোর্টে ফেল করেছে, ততদিনে তো ওষুধ কনজাম্পশন হয়ে গেছে। ফলে তার একটা দীর্ঘশ্বাস ফেলে ওই রিপোর্টটা টেবিলের তলাতে রেখে দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। এই যে সিস্টেম করে দেওয়া হয়েছে, এবং ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট, যেটা অরিন্দমদা ইতিমধ্যেই বলেছে, ডক্টর ব্যানার্জিও বলেছেন কিছুটা, যে হচ্ছে তাদেরকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, সেখানে যে ড্রাগ কন্ট্রোল, মানে যারা ড্রাগ ইন্সপেক্টর, তাদের যে চাকরিগুলো 30 লাখ 40 লাখ টাকায় হচ্ছে বিক্রি হচ্ছে। ফলে তাদেরও হচ্ছে যে প্রথম থেকেই থাকবে ওষুধ কোম্পানিগুলো থেকে ঘুষ খেয়ে কিভাবে তাদের বিনিয়োগকৃত টাকা তোলা যায়, তাদের থাকবে না মানুষের প্রতি দায়বদ্ধতা, যে তারা হচ্ছে যে ওষুধ, যে ভেজাল ওষুধ ধরে আমার আপনার প্রাণ বাঁচাবে। ফলে এই যে একটা দুর্নীতির ইকোসিস্টেম তৈরি হয়েছে আমাদের রাজ্যে এবং সারা দেশে, এই ইকোসিস্টেমের সুবিধা নিচ্ছে যারা হচ্ছে অসাধু ব্যবসায়ী, আজকের দিনে যারা বাবরলাল মেঘরাজ, তারা হচ্ছে এই সুবিধাটা নিচ্ছে, এবং সুবিধাটা নিচ্ছে বলে অনেক রকম ভাবে জাল ওষুধ তৈরি করছে। একটা হচ্ছে যে একদম বড় কোম্পানি, নামী কোম্পানি, তাদের থেকেই হচ্ছে নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে মেডিসিন গুলো আসছে, সেগুলো বাজারে চলছে। দ্বিতীয়ত হচ্ছে লোকাল কোম্পানি, কেষ্টপুরের খালপাড়ে বা বেলেঘাটার খালপাড়ে তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে মিসব্র্যান্ডেড, মানে বড় কোম্পানির একটা ব্র্যান্ড লাগিয়ে দিচ্ছে, শুধুমাত্র প্যাকেজিংটা পাল্টে দিচ্ছে, মিসব্র্যান্ডেড। কিছু স্পুরিয়াস ড্রাগ, আবার কিছু ড্রাগ হচ্ছে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, যেমন ওই উত্তর দিনাজপুরের চোপড়ায় তৈরি করলো স্যালাইন, যাতে হচ্ছে যে জীবাণু থাকছে, এবং সেটা কর্ণাটকে যখন ধরা পড়ছে, তারা ব্ল্যাকলিস্ট করছে কোম্পানিটাকে, তারা ড্রাগ কন্ট্রোলারকে সাসপেন্ড করছে। আর আমাদের রাজ্য হচ্ছে যে কোম্পানিটাকে টিকিও স্পর্শ করছে না, কোম্পানির যারা ডিরেক্টর তাদের টিকিও স্পর্শ করছে না, তারা 6 জন জুনিয়র ডাক্তার আর 6 জন সিনিয়র ডাক্তারকে 3 মাসের জন্য সাসপেন্ড করছে। তারপর একদিন ওই ধনধান্য স্টেডিয়ামে ডেকে বলে দিচ্ছে সাসপেনশন তুলে দিলাম, আর ড্রাগ কন্ট্রোলারেরও তারা টিকি স্পর্শ করছে না। ফলে এই যে কর্ণাটকে, স্বাভাবিক কর্ণাটকের সরকার, বোঝাই যাচ্ছে তারা তাদের মানুষের যে স্বার্থ, মানে জনস্বার্থ, জনস্বাস্থ্যের স্বার্থ, সেটা সম্পর্কে তারা দায়িত্বশীল, তাই তারা হচ্ছে এই পদক্ষেপ নিচ্ছে। তারা ড্রাগ কন্ট্রোলারকে সাসপেন্ড করছে, তারা ভিন রাজ্যের হলেও তাদেরকে গিয়ে ব্ল্যাকলিস্ট করছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে। আর আমাদের রাজ্য সরকার ড্রাগ কন্ট্রোলারকে তার টিকি স্পর্শ করবে না, আমাদের এরও কেশাগ্র স্পর্শ করবে না। কোম্পানি যে প্রস্তুতকারক সংস্থার কয়েকজন ডাক্তারকে বলি পাঠা করবেন এবং 3 মাসের জন্য লোক দেখানো। ফলে হচ্ছে যে মামনি রুইদাস মারা যাবে, পরবর্তী 3 মাস পরে হচ্ছে নাসরিন খাতুন মারা যাবে পিজি হাসপাতালে, ওই জাল স্যালাইন হচ্ছে যে তাদের শরীরে যাবার পরে। কিন্তু হচ্ছে যে সরকার স্বীকার করবে না, তার দায় স্বীকার করবে না, এবং হচ্ছে যে আমরা এখানে বসে হিন্দু মুসলমান করব, কিন্তু জাল ওষুধ তো হিন্দু মুসলমান করে না। মামনি রুইদাসকেও মারে, নাসরিন খাতুনকেও সমানভাবে মারে। এইটা যতক্ষণ না আমাদের রাজ্যবাসী, দেশবাসী বুঝতে পেরেছে
যে ভাই হিন্দু মুসলমান করে লাভ নেই, ওষুধের দাম বাড়লে সেটা হচ্ছে যে সবাইকে সমানভাবেই সবার পকেটে টান পড়বে, আর জাল ওষুধ হলে সেটা শাসক দল মানে রাজনৈতিক দল দেখবে না, সে বিরোধী দল করে না, হচ্ছে সমর্থক নাকি সরকারি দলের শাসক দলের সমর্থক তা দেখবে না, সে হিন্দু না সে মুসলমান দেখবে না, প্রতিটা রাজ্যবাসী প্রতিটা দেশবাসী এর সম্ভাব্য শিকার। এইটা বুঝে যতদিনে না তারা কোষ করে উঠবে সংঘবদ্ধ ভাবে, তারা যারা ভোট প্রার্থী রাজনৈতিক আর জনস্বাস্থ্য নিয়ে চিরমিনি খেলা কবে বন্ধ করবে বলো, ততদিন হচ্ছে যে এই ব্যবসা চলতে থাকবে।